হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর জীববৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ চ্যাপ্টারের মরু অঞ্চলের জীবজগৎ নিয়ে আলোচনা করব। আমরা মরুভূমি বলতে একটাই জিনিস আগে বুঝি যে শুধুই বালি আর বালি। পৃথিবীর প্রায় 5 ভাগের 1 ভাগ জায়গা জুড়ে রয়েছে মরুভূমি। কত ভাগ? 5 ভাগের 1 ভাগ। মানে আমরা যদি পৃথিবীকে 5টা ভাগে ভাগ করে দিই তাহলে তার মধ্যে একটা গোটা ভাগ শুধু মরুভূমি থাকবে। যত দূরে তোমার চোখ যাবে শুধুই বালি আর বালি। তাই বলে তার সীমানা নেই তা কিন্তু নয়। আমাদের দেশের থর মরুভূমির, মানে থর মরুভূমি কোথায় আছে? ভারতে। থর মরুভূমি আছে ভারতে, রাজস্থানে। তার দিকে তাকাও। সাতলেজ নদীর পার থেকে পূর্ব দিকে আরাবল্লী পর্বতকে ঘিরে রয়েছে থর। কোন নদী? সাতলেজ নদীর পার থেকে কত দূর অবধি? পূর্ব দিকে আরাবল্লী পর্বত পর্যন্ত। দক্ষিণে কচ্ছের রণ আর পশ্চিমে সিন্ধু নদ। তাহলে পশ্চিমে কি নদী আছে? সিন্ধু নদ। রাজস্থানের সীমানা জুড়ে রয়েছে মরুভূমি। কোথাও জল নেই, বৃষ্টির ভীষণ অভাব। দিনের বেলায় রোদের তাপ খুব বেশি। বছরে 20 সেন্টিমিটারেরও কম বৃষ্টি হয়। 20 সেন্টিমিটার মানে অনেক কম বৃষ্টিপাত, অনেক কম। হয় না তা বলছে না, কিন্তু অনেক কম। শুধু বালি আর বালি থাকায় জল মাটিতে শোষিতই হয় না, বালিতেই জলগুলো থেকে যায়। আর এত গরম পড়ে সেগুলো বালি দিয়ে উবেও যায়, মাটি অবধি জলটা যায়ই না। ফলে সূর্যের আলো প্রায় 90% বিকিরিত হয়। মানে সূর্যের আলো তো নিজের মতো আসছে, কিন্তু বালিতে লেগে সেটা রিফ্লেক্ট হয়ে ফেরত চলে যায়। রাতের বেলা আবার খুব ঠান্ডা। কেন? কারণ দিনের বেলা এত বেশি রোদ, সেখানের রাস্তা মানে সেখানের স্থানগুলো এতটাই গরম হয়ে ওঠে, রাত্রেবেলা সেই গরমগুলোকে খুব তাড়াতাড়ি তারা ছেড়ে দেয়। এবং যে জায়গা, এটা সবসময় মনে রাখবে, এটা তোমাদের ভূগোলের একটা কনসেপ্ট, যে স্থান যত তাড়াতাড়ি গরম হয় সেই স্থান তত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। যেহেতু সকালে সেখানে এতটা ভীষণভাবে গরম পড়ে, তাই জন্য সেখানে রাতে এত ভীষণভাবে ঠান্ডা পড়ে। ক্লিয়ার হলো? কিছু মরুভূমিতে আবার ভীষণ ঠান্ডা, যেমন এশিয়া মহাদেশের গোবি কিংবা আন্টার্কটিকা মহাদেশের যে মরুভূমি। আশঙ্কার কথা হলো মরুভূমির আয়তন ক্রমশ বাড়ছে। মরুভূমির আয়তন যে ক্রমশ বাড়ছে, এটা ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ জিনিস। বন্ধুদের সঙ্গে আলোচনা করে নিচের কাজটা করো। যদি তোমার বন্ধু থেকে থাকে তাহলে করতে পারো, নাহলে দরকার নেই। বলছে পৃথিবীর মাঝখান দিয়ে গেছে নিরক্ষরেখা। আগের দিনও আমি বুঝিয়েছিলাম একটা ভিডিওতে যে পৃথিবী যদি এরকম হয়, তার মাঝখান থেকে একটা কাল্পনিক রেখা চলে গেছে, যেটাকে আমরা বলি নিরক্ষরেখা। মজার বিষয় হলো এই নিরক্ষরেখা বরাবর কোনো অঞ্চলে মরুভূমি নেই। ক্লিয়ার? আর উত্তরে রয়েছে কর্কট ক্রান্তি আর দক্ষিণে মকর ক্রান্তি। এগুলো তোমরা ভূগোলে আবারও পড়বে। এর উত্তর দিকে থাকে কর্কট ক্রান্তি রেখা, এটাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা, আর এইটাকে বলা হয় মকর ক্রান্তি রেখা। কি বলা হয়? মকর ক্রান্তি রেখা। এগুলো কাল্পনিক রেখা সব। কিন্তু কর্কট ক্রান্তি আর মকর ক্রান্তি রেখা বরাবর মরুভূমি রয়েছে, কিন্তু নিরক্ষরেখা বরাবর কোনো মরুভূমি নেই। এটা মনে থাকে যেন, নিরক্ষরেখা বরাবর মরুভূমি নেই। আর যে দুটো রেখা আছে সেইটাতে মরুভূমি থাকবে, মনে রাখার কোনো সমস্যা হবে না। মরুভূমির বালির ভেতর লুকিয়ে রয়েছে অপার বিস্ময়। যেখানে বৃষ্টি নেই, জল নেই, আছে শুধু ভয়াবহ উত্তাপ কিংবা ঠান্ডা। এরকম কষ্টকর পরিবেশেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জীবজগতের অপার ভাণ্ডার। মানে এখানেও জীববৈচিত্র্য রয়েছে, এখানেও অনেক রকমের প্রাণী রয়েছে, এখানেও অনেক রকমের গাছপালা রয়েছে। আমরা গরমে একটু কষ্ট পেলেই পাখা চালাই কিংবা ঠান্ডায় কাঁথা বা লেপ চাপা দিই, কিন্তু শত কষ্ট সত্ত্বেও মরুভূমির জীবজগৎ মরুভূমি ছেড়ে বেরিয়ে আসতে চায় না।
মানে মরুভূমিতে থাকা যে প্রাণীগুলো, যেরকম উট, জারবিল, এরকম অনেক রকমের প্রাণী আছে বা গাছপালা উদ্ভিদ আছে যারা এই মরুভূমির জীবজগৎ বলা হয়, তারা এই মরুভূমি ছেড়ে বেরিয়ে আসতে চায় না। তাদের বডিটা এমনভাবেই অ্যাডপ্টেড যে তারা মরুভূমি ছাড়া বাঁচতেও পারবে না, তাদের ওই ভীষণ গরমটাই দরকার। নানা মরুভূমিতে নানা রকম জীবের উপস্থিতি লক্ষ্য করা যায়। এখানে তোমরা দেখতে পারছো নানা দেশের মরুভূমির যে জীবজগৎ। এখানে দেখো এই সাহারা মরুভূমি, নামিব মরুভূমি, অস্ট্রেলীয় মরুভূমি, থর মরুভূমি। এই যে থর মরুভূমি আমাদের ভারত, এই যে এইটুখানি পোর্শন দেখতে পাচ্ছ তোমরা ভারতের ব্যাপারটা, এটা পুরো হচ্ছে মহাদেশের ব্যাপারটা বলা হয়েছে। আর এটা উত্তর আমেরিকার মরুভূমি। দেখো কর্কট ক্রান্তি রেখার ওপর থেকেই কিন্তু সাহারা মরুভূমি, থর মরুভূমি সব গেছে। নিরক্ষরেখার ওপরে কোনো মরুভূমি নেই, যেন মনে থাকে। হ্যাঁ, এবার বলছে আরবের মরুভূমি। এটা গরম না ঠান্ডা? এটা গরম। এশিয়ার গোবি মরুভূমি, এটা ঠান্ডা, একটু আগেও আমরা এটা পড়লাম। এশিয়ার থর মরুভূমি গরম, এটাও আমরা জানি। আফ্রিকার সাহারা মরুভূমি, এটাও আমরা গরম জানি। তাহলে শুধু মনে রাখতে হবে যে এশিয়ার গোবি মরুভূমিটা ঠান্ডা, বাদ বাকি তিনটে মরুভূমি গরম। মরুভূমি মানে বেশিরভাগ সবার গরমের কথাই মাথায় আসে। সবকটাই এশিয়াতে, শুধু সাহারাটা আফ্রিকাতে অবস্থিত, মনে থাকবে। এবার কি কি প্রাণী পাওয়া যায়? এই আরবের যে মরুভূমিটা, এখানে উট পাওয়া যায়, শেয়াল পাওয়া যায়, খরগোশ পাওয়া যায়, সজারু পাওয়া যায়। সজারু তোমরা হয়তো অনেকে দেখেছো, কাটা 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 থাকে, হাতে লেগে গেলে কাটা লাগা ডান্সও দেখিয়ে দেবে পুরো। বালি কেউটে, এটা একটা সাপ। ক্যামেলিয়ন, গিরগিটি, কাঁকড়া বিছে আর শকুন, এটা আরবের মরুভূমিতে পাওয়া যায়। গোবিতে কি পাওয়া যায়? ব্যাকট্রিয়ান উট, বিটল, নীল পাহাড়ি পায়রা, বাহ, ভাল্লুক, বরফ চিতা। বরফ চিতা কেন? কারণ এটা তো ঠান্ডা। আর হচ্ছে বন্য ভেড়া। তোমরা শহুরে ভেড়া আর ওখানে থাকে বন্য ভেড়া, এইভাবেও মনে রাখতে পারো যে আমরা শহুরে ভেড়া, আমরা এখানে থাকি, আমরা বন্য ভেড়া, বন্য ভেড়া যারা, তারা থাকবে এশিয়ার গোবি মরুভূমিতে। আর থর মরুভূমিতে থাকবে কাটাওয়ালা লেজ বিশিষ্ট গিরগিটি, এও কাটা লাগা ডান্স দেখায়। শিয়াল থাকে, উট থাকে, সাপ থাকে, আবার শকুনও থাকে। তাহলে দেখতে পাচ্ছি আমরা গরম মরুভূমিতে শকুন বেশি থাকে, তাই তো। তারপরে সাহারা মরুভূমিতে থাকে পেঁচা, হরিণ, সজারু, শিয়াল, উট পাখি, হায়না। মানে গরমের দিকে দেখো শিয়াল, শকুন এরা থাকছেই, কিছু কিছু ভ্যারিয়েশন আসছে। এটা তোমরা একবার দেখে নিলে মনে থাকবে। এখানে অ্যাজ সাচ তেমনভাবে কোশ্চেন দেবে না, জেনে রাখো। মরুদ্যানটা কি? মরুদ্যানটা কি? নামের মধ্যে আছে মরু উদ্যান। যেখানে শুধু বালি আর বালি, বৃষ্টির নামগন্ধও নেই, সেখানে মরুদ্যান। মানে মরুভূমির মাঝে একটা উদ্যান, মানে বাগানের মতো, একটু জল আছে, গাছ ফাঁচও উঠেছে। দেখো মরুভূমি চারপাশ আর মাঝখানে। তোমরা এইগুলো অনেক সময় টিভিতে দেখেওছো, বিভিন্ন এতে মরুদ্যানের কথাটা। অনেক যাত্রী আছে যারা মরুভূমিতে ঘুরতে গিয়ে যদি হারিয়ে যায়, কখনো না করুক, যদি হারিয়ে যায়, বেশি পাকা হলো, গ্রুপ থেকে ঘুরে একটু বেরিয়ে একটু ঘুরতে চেষ্টা করলো, হারিয়ে গেল। তো হারিয়ে তো গেল, ওরা ওই গরমের মধ্যে চলতে 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 ওদের সামনে হ্যালুসিনেশন হয়ে যায় যে তারা মরুদ্যান দেখছে, এবং তারা দৌড়ে গিয়ে সেই জলের মধ্যে ঝাঁপ দিতে যায়, কিন্তু যখন তার হুঁশটা আসে সে দেখেছে সে বালির মধ্যে ঢুকে বসে রয়েছে। এরকম হয়, এগুলোকে হ্যালুসিনেশন বলে। তো হ্যালুসিনেশনের ব্যাপারটা আমাদের আজকের টপিক না, আমাদের টপিক হচ্ছে মরুদ্যানটা কি। মানে গাছপালা, জলাশয়, নানান ধরনের প্রাণী, এও কি সম্ভব? হ্যাঁ সম্ভব, নাহলে পড়তাম কেন আমরা? চারিদিকে বালির সমুদ্র মনে হলেও বালির নিচে অনেক গভীরে যে শিলাস্তর রয়েছে সেখানে রয়েছে জল। শিলাস্তরের মধ্যে, পাথরের মধ্যে জল থাকে না, জানো কি এটা? জানতে না তো, জেনে গেলে এবার ব্যাস ব্যাস ব্যাস। মরুভূমিতে যে সামান্য পরিমাণ বৃষ্টি হয় তার বেশিরভাগ অংশই বালির নিচে গভীরে সেই শিলাস্তরে জমা হয়। এবার ক্লিয়ার হলো শিলাস্তরে কীভাবে জলটা গেল? বৃষ্টি হয় মাঝে মাঝে, 20 সেন্টিমিটারেরও কম হয়, কিন্তু হয় তো। মরুভূমির কোথাও কোথাও এই শিলাস্তরে ফাটল ধরলে সেই জল বাইরে বেরিয়ে এসে তৈরি করে জলাশয়, আর সেই জলাশয়কে ঘিরেই জন্মায় গাছপালা। শুরু হয় নানান জীবের সংসার,
নিষ্প্রাণ নিস্তরঙ্গ বালির সমুদ্রের মাঝে একটুখানি প্রাণের ছোঁয়া। তবে বিশাল মরুভূমির মাঝে মরুদ্যানের সংখ্যা কিন্তু খুবই কম, কারণ কোথায় শিলাস্তর ফাটবে কি না ফাটবে সেটা তো একটা লাকের ব্যাপার না। মানুষ তার গিয়ে বালি খুঁড়ে 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 শিলাস্তর ফাটাতে পারবে না, অত ক্ষমতা নেই কারোর। এবার বলছে মরুভূমিতে শুধু বালি আর বালি। এই নিয়ে এই লাইনটা আমরা কতবার পড়লাম জানি না, কিন্তু পড়লাম। সূর্যের তাপ ভয়াবহ, আমরা তো জানতামই না মরুভূমিতে বালি থাকে, এতবার জানিয়ে দিল তোমাদেরকে। সূর্যের তাপ ভয়াবহ, ওয়াও। বাতাসে পর্যাপ্ত কার্বন ডাই অক্সাইড, কিন্তু মাটি একটুও নেই, জলের ভীষণ অভাব। এরকম অবস্থাতেও বালির বুক চিরে জন্মায় নানান ধরনের গাছ। মরুভূমিতে প্রধানত দু ধরনের গাছ চোখে পড়ে। এক ধরনের গাছ শুষ্কতাকে এড়িয়ে চলার জন্য তাড়াতাড়ি বাড়ে, মরে যাওয়ার আগে এই ধরনের গাছে ফুল ফোটে আর বীজ উৎপন্ন হয়। বীজগুলো অনুকূল পরিবেশ না পাওয়া পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকে। মানে বীজ তো হয়ে গেছে, কিন্তু যতক্ষণ ও বলে দিচ্ছে যে আমার যতক্ষণ না আমি না ভালো পরিবেশ পাবো, আমি যতক্ষণ না ভালো কন্ডিশন পাবো, আমি ফুটবো না। কারোর দমই নেই আমাকে ফোটানোর, আমি ওই সুপ্ত অবস্থাতেই বসে থাকবো, ব্যাস। আরেক ধরনের গাছ শুষ্কতাকে প্রতিরোধ করতে থাকে। এদের কাণ্ড রসালো হয়, অল্প জলেই এরা বেঁচে থাকে অনেক বছর, দীর্ঘদিন নিজের শরীরে জল সঞ্চয় করে রাখতে পারে। এদের মূল কাণ্ড হয় খুব বড় আর মোটা, পাতার বদলে থাকে কাঁটা। কেন পাতার বদলে কাঁটা থাকে? কারণ পাতা তো জলকে বাইরে বার করে দেয়, বাষ্পমোচন করে দেয়। পাতাটা যদি কাটা হয়ে যায় তাহলে কি বাষ্পমোচন হবে? হবে না। তাহলে ওয়াটার লসটা কম হয়ে যাবে ওই গাছ থেকে, আর তার কাণ্ডে জলটা জমে যাবে। এটা কার কথা বলছি জানো? ক্যাকটাস। যদি কখনো মরুভূমিতে হারিয়ে যাও তোমরা ঘুরতে গিয়ে, তাহলে একটা ক্যাকটাস দেখে যদি ওই কাঁটাগুলোকে সরাতে পারো, তাহলে ওটাকে ফাটালে তুমি জল পাবে, তুমি জল খেতে পারবে, ঠিক আছে? জল যাতে বাষ্প হয়ে না বেরোতে পারে তার জন্য সারা শরীর কিউটিকল নামক আবরণে ঢাকা। এই কিউটিকলটা ইম্পর্টেন্ট একটা টার্ম। কিউটিকলটা প্রতিটা এই ক্যাকটাস জাতীয় গাছগুলোর ওপরে থাকে, একটা আস্তরণ টাইপের। এই আস্তরণটার জন্য জলটা তাদের শরীর থেকে বাইরে উবে যেতে পারে না। ক্লিয়ার হলো? বালির মধ্যে সামান্য স্যাঁতস্যাঁতে ভাব থাকলেই তার থেকে জীবনের প্রয়োজনীয় জল সংগ্রহ করতে পারে। বেশ কিছু গাছের মূল বালি ভেদ করে অনেক গভীরে চলে যায়। জলের খোঁজে মূল অনেক গভীরে যায়, তাই এদের মূলত্র বেশ শক্তপোক্ত। মূলত্র মানে কি? যেটা মাটির নিচে মূলের সাথে ভেদ করে করে অনেক দূর পর্যন্ত যায় জলের খোঁজে, সেটা হচ্ছে মূলত্র। এবার সেটা অনেকটা বালি ফালিকে ভেদ করে ভেদ করে ভেদ করে ভেদ করে ভেদ করে ভেদ করে অনেক নিচে যেতে হবে। তো সেটা যদি শক্তপোক্ত না হয়, লিকলিকে পিকপিকে হয় তোমাদের মতো, তাহলে কি সে নিচে অবধি যেতে পারবে? পারবে না। তাই তাকে শক্তপোক্ত হতে হবে আমাদের মতো। অতিরিক্ত জল যাতে বাইরে না বেরোতে পারে, পাতাগুলোর পত্ররন্ধ্রের সংখ্যা খুব কম। পত্ররন্ধ্র কি? পত্র মানে পাতা, রন্ধ্র মানে হচ্ছে ছিদ্র, মানে পাতার ওপর বিভিন্ন ছোট ছোট ছিদ্র থাকে যেগুলো আমরা চোখে দেখতে পারি না, আর এই ছিদ্রগুলোর মাধ্যমেই বাষ্পমোচন হয়। মানে মূল থেকে গাছ যে জলটা টানে, সেই জলটা সেই পত্ররন্ধ্রের মাধ্যমেই বাতাসে উবে যায়, বাতাসে বেরিয়ে যায়। বোঝা গেল? এই পত্ররন্ধ্রের সংখ্যা কম কেন? তাকে ওয়াটার লসটা কি করতে হবে? কমাতে হবে, তাই তো? তো পত্ররন্ধ্রের সংখ্যা কম হলে, আর পাতা তো কাঁটায় পরিণত হয়ে গেছে, তাহলে এখানে বাষ্পমোচন হওয়ার সম্ভাবনা খুবই কম, বা না বললেই চলে। তাই জন্য এখানে ওয়াটার লসটা কম হয়ে যায়। একটু বৃষ্টি হলেই আবার কিছু গাছ মাটি ফুঁড়ে উঠে আসে, তবে বেশি দিন বাঁচে না। অল্প দিনের আয়ুতেই গাছ ফুল ফলে নিজেদের সাজায়। আবার কিছু গাছ আছে যারা জল ছাড়াই দীর্ঘদিন বাঁচে। এবার আমরা মরুভূমির নানা গাছের সঙ্গে পরিচিত হই। ফণী মনসা। এই ধরনের গাছেদের মধ্যে প্রথমেই আসে ক্যাকটাসের নাম। ক্লিয়ার? সারা গায়ে কাঁটা ভর্তি। সব দেশের মরুভূমিতেই রয়েছে এই প্রিকলি পিয়ার বা সাধারণ ফণী মনসা গাছ। তাহলে তোমাকে যদি বলে প্রিকলি পিয়ার, তাহলে তোমাদেরকে বুঝে নিতে হবে ফণী মনসার কথা বলছে। গায়ে কাঁটা থাকায় অন্যান্য পশু পাখিরা খেতেও পারে না। দারুণ দারুণ। কাঁটা হলো ওদের আত্মরক্ষার অস্ত্র। এদের সবুজ রঙের কাণ্ড হয়। বোঝা গেল? জোশুয়া গাছ দেখতে পাচ্ছ? এই দেখো, দেখে না, এই যা
কাণ্ডর মতো আছে, এতেও কাটা লাগা ব্যাপার। প্রায় 15 থেকে 40 ফুট লম্বা হয়। কত? 15 থেকে 40 ফুট। প্রায় 200 বছর বেঁচে থাকতে পারে। হলুদ সবুজে ফুল ধরে, ঘন্টার মতো দেখতে, তবে গন্ধ ভালো নয়। ঘন্টার মতো দেখতে, গন্ধ ভালো না। ফুলগুলো আবার সবুজ আর খয়েরি। এই গাছের মূলটাও বেশ অন্যরকম। এক ধরনের মূল জল সঞ্চয় করে স্ফীত হয়ে, স্ফীত মানে ফুলে যাওয়া, স্ফীত মানে ফুলে যাওয়া। পড়াশোনা না করলে তোমাদের বাবা মারা যেরকম গালে চড়থাপ্পড় মেরে স্ফীত করে দেয়, সেটাকে বলে স্ফীত হয়ে যাওয়া। কন্দ তৈরি করে। তাহলে কি তৈরি করে? কন্দ তৈরি করে। আর এক ধরনের মূল গভীরে চলে যায় জলের খোঁজে। এটা সারা জীবন জলই খুঁজে যাচ্ছে মাটির তলে। পাতাগুলো কাটা কাটা। মানুষ এই গাছের ছালকে থালা বাটি হিসাবে ব্যবহার করে। একেও ছাড়লো না। সাগুয়ারো গাছ। এ তো উরুগুয়ের কোনো প্লেয়ার লাগছে। যাই হোক, দৈত্যাকার ক্যাকটাস সাগুয়ারো, প্রায় 50 ফুট উঁচু। বিশাল বড় বড় হয় এগুলো। প্রায় 200 বছর বেঁচে থাকতে পারে। বাহ। পাতার বদলে কাটা ভর্তি। পত্ররন্ধ্রের সংখ্যাও কম। দেখতেছো সবকটার কিন্তু সেম ধরনেরই বৈশিষ্ট্য। প্রায় 6 থেকে 8 টন জল শরীরে জমিয়ে রাখতে পারে। জল সংগ্রহ করে বৃষ্টি থেকে। সাগুয়ারও সেজে ওঠে রাতে। হলুদ ফুলে ভরে ওঠে সারা শরীর। এখানে হলুদ আর সবুজ ফুল, খয়েরিও আছে। এখানে শুধু হলুদ ফুল। আলো ফোটার সঙ্গে সঙ্গে ফুলগুলো চুপসে যায়। মানে এটা রাতের ফুল, সরি রাতের গাছ। এটা ভুল কিছু বলিনি, রাতের ফুলও হতে পারে, কারণ হলুদ ফুলগুলো তো রাতেই ফুটছে, তাই জন্য রাতের ফুল। আলো ফোটার সঙ্গে সঙ্গে ফুলগুলো চুপসে যায়। মরু অভিযাত্রীরা জল তেষ্টা মেটাতে এই গাছ ব্যবহার করে। বোঝা গেল? জেনে রাখলে ব্যাস। কিন্তু পাকামো করে আবার গ্রুপ ছেড়ে বেরোইও না। গাছের বেরিয়ে থাকা কাণ্ড কেটে জল বার করে খায়। এর ফল ব্যবহার করা হয় জ্যাম তৈরিতে। কাঠের শক্ত দড়ি বাড়ি তৈরিতেও কাজে লাগে। খুব দারুণ গাছ এটা সাগুয়ারো। এবার বলছে মেশকুইট গাছ। এই যে দেখতে পাচ্ছ ছবি, দেখে নাও। ব্যাস ব্যাস ব্যাস। এই গাছে কিন্তু পাতা আছে। নিজের শরীরে এরা জল ধরে রাখতেও পারে না, দেখেই বোঝা যাচ্ছে। এই যেগুলো জল ধরে রাখতে পারতো, এইরকম দেখো সবকটা একটা কেমন প্যাটার্ন, সেম ধরনের দেখতে। এটা একটা নর্মাল গাছের মতো দেখতে। তাহলে বেঁচে থাকে কি করে? বালি ভেদ করে গভীর শিলাস্তর পর্যন্ত মূল পাঠিয়ে দেয়। বিশাল ক্যাপাসিটি। উফ। সেখানকার জলস্তর থেকে জল সংগ্রহ করে দিব্যি বেঁচে থাকে। তবে এরা বালিয়াড়ির কাছে জন্মায়। মরুভূমির বালিয়াড়িকে রক্ষা করে। খাবার হিসাবে ক্যাকটাস। মরুভূমির মানুষদের কাছে ক্যাকটাস খুব প্রয়োজনীয় গাছ। ক্যাকটাসের মূলে জমা থাকে খাবার, তাই সেগুলো বেশ বড় হয় আর মোটা মোটা হয়। মরুভূমির বালির নিচে লুকিয়ে থাকা মূল বালির সজ্জা দেখে বুঝে নেয় মরুভূমির মানুষ। অনেক ক্যাকটাস মানুষের খাবারের যোগানও দেয়। সাগুয়ারো গাছের ফল তরমুজের মতো দেখতে। কিসের মতো দেখতে? তরমুজের মতো দেখতে। কি গাছের? সাগুয়ারো গাছের। তারপরে বলছে বাড়িতে ও আশেপাশে তোমরা ক্যাকটাস দেখেছো? হ্যাঁ স্যার দেখেছি। তোমার দেখা ক্যাকটাসের ছবি আঁকো। না স্যার আমি ছবি আঁকতে পারি না। তারপর দলে আলোচনা করে নিচে তালিকা পূরণ করো। না স্যার আমার কোনো দলও নেই। আগে বলুন। মরুভূমির প্রাণী। মরুভূমিতে উদ্ভিদের সঙ্গে তুলনা করলে দেখা যাবে যে প্রাণীদের জীবন আরও দুর্সহ। এগুলো আমরা কি পড়ছিলাম? মরুভূমির উদ্ভিদ। এবার আমরা কি পড়ব? মরুভূমির প্রাণী। এরা সরাসরি সূর্যের বিকিরিত তাপ গ্রহণ করে। পাথর ও মাটি থেকে পরিবহন পদ্ধতিতে এবং বাতাস থেকে পরিচলন পদ্ধতিতে এদের দেহে তাপ প্রবেশ করে। পরিবহন মানে এই যে সূর্যের আলোটা পড়লো পাথরে, মাটিতে, সেখান থেকে ওদের দেহে তাপ পরিবাহ হচ্ছে। আর বায়ুতে কি হচ্ছে? তাপটা ভাসছে। সেই তাপটা যখন তাদের শরীরে ঢুকছে সেটা পরিচলন। তাহলে পরিবহন আলাদা, পরিচলন আলাদা। পরিবহন মানে আমরা অন্য কোনো একটা মাধ্যম থেকে গ্রহণ করছি, আর পরিচলন মানে আমরা ডাইরেক্ট গ্রহণ করছি। পরিবহনটা কীভাবে বুঝলাম? মাটি গরম হয়ে যাচ্ছে, মাটি থেকে তাপ ঢুকছে শরীরে, তাহলে মাটি থেকে তাপ পরিবহন হচ্ছে। বাতাসে তাপ ভাসছে, সেটা ডাইরেক্ট এসে শরীরে ঢুকছে, পরিচলন বাতাসের মাধ্যমে। এটা ক্লিয়ার হলো তো? ব্যাস ব্যাস। এদের দিয়ে তাপ প্রবেশ করে। এর সঙ্গে যুক্ত হয় জল না পাওয়ার সমস্যা। এর মধ্যেও উটের মতো কোনো কোনো প্রাণী গঠনগত, শারীরবৃত্তীয়
ও আচরণগত নানান পরিবর্তন ঘটিয়ে এখানে বহাল তবিয়তে বেঁচে থাকে। বলো তো উটের কুজে কি থাকে? স্যার, জল থাকে। মরুভূমিতে যাতায়াতে উট প্রধান ভরসা। এই উটকে কি বলে? উটকে কি বলে? মরুভূমির জাহাজ বলে। মানে মরুভূমিতে একে ছাড়া কোনো গতি নেই। মরুভূমিতে যেদিকে তাকাবে শুধু বালি আর বালি। আবার চলে এলো এই লাইনটা, কতবার পড়ালো। দিনের বেলায় ভয়াবহ উত্তাপ, রাতের বেলা ঠান্ডা। শুধু লাইন বাড়িয়েছে একই একই লাইন দিয়ে দিয়ে। কোথাও যেন প্রাণীর চিহ্ন নেই। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মরুভূমির রূপ যায় পাল্টে। বালি ফুঁড়ে বেরিয়ে আসে নানান ধরনের জীবজন্তু, সাধারণত বালির উপর দাপিয়ে বেড়ায়, ভোর হলেই অদৃশ্য হয়ে যায়। তবে বেশ কিছু প্রাণী আছে যাদের দিনের বেলাতেও দেখা যায়। বেশিরভাগ মরু প্রাণী আকারে ছোট হয়, আর যখন আমরা মেরু পড়ব তখন মেরু প্রাণী আকারে বড় হয়। মেরু প্রাণীও ছোট হয়। বালির নিচে লুকিয়ে থাকে। তারা জলের অভাব পূরণ করতে শিকার ধরে। এবার আমরা পড়ব উট। এখানে দেখো, এটার একটা কুজালা উট, এখানে দুটো কুজালা উট। এই দুটো কুজালা উটকে আমরা ব্যাকট্রিয়ান উট বলি। আমরা এখানে পড়ছিলাম না কোন একটা মরুভূমিতে ব্যাকট্রিয়ান উট পাওয়া যায়? এই যে কোনটা? এশিয়ার গোবি মরুভূমিতে ব্যাকট্রিয়ান উট পাওয়া যায়। এটা কেন? কারণ এটা ঠান্ডা মরুভূমি। এই দেখো এখানে যার দুটো আছে না, দেখো কত লোম আছে। কেন লোম আছে? যাতে ঠান্ডা থেকে বাঁচতে পারে। ক্লিয়ার হলো? তাহলে যদি বলা হয় ব্যাকট্রিয়ান উট কোথায় পাওয়া যায়? এশিয়ার গোবি মরুভূমি। ক্লিয়ার? উট বেশ বড় প্রাণী, দু ধরনের হয়। এক কুচ বিশিষ্ট মানে অ্যারাবিয়ান, আর দুই কুচ বিশিষ্ট মানে ব্যাকট্রিয়ান। মরুভূমিতে যাতায়াতের প্রধান ভরসা, খুব কষ্ট করতে পারে। পিঠের কুচটা কিন্তু জল সঞ্চয়ের থলি নয়, এটা হলো চর্বি সঞ্চয় করে রাখা শরীরের একটা অংশ। আর এই চর্বিটাকেই পরে সে গলিয়ে গলিয়ে জল বার করে নেয়। ইনডাইরেক্টলি জলই সঞ্চয় করছে সেখানে। এই চর্বি থেকে উট শক্তি জোগাড় করে। উট প্রায় 7 দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারে। উটের হাঁটুর কাছে আর পেটের নিচে মোটা চামড়ার আস্তরণ আছে। কোথায় কোথায়? হাঁটুর কাছে আর পেটের নিচে। ওই জন্য বালিতে বসতে পারে, ওর গরম ছ্যাঁকা লাগে না। তুমি খালি পায়ে দাঁড়াবে, তোমার পায়ের নিচে এত বড় বড় ফোসকা পড়ে যাবে, তুমি আর 2 দিন পরে যাবে না ওখানে। মরুভূমিতে মাঝে মাঝেই মরু ঝড় হয়। বালিতে বালিতে চারদিক অন্ধকার। উটের তার নাকের ফুটো প্রয়োজনে বন্ধ করতেও খুলতে পারে। চোখের পাতা স্বচ্ছ, চোখের ওপরে ভুরু ছোট মোটা ঝোপের মতো। উটের ঠোঁট এবং জিভ শক্ত পেশি দিয়ে তৈরি, যাতে কাটা ঝোপ খেয়ে বেঁচে থাকতে পারে। ও ক্যাকটাসও চিবিয়ে খেয়ে নেয়। উটরা প্রায় 25 গ্যালনের মতো জল একসঙ্গে পান করতে পারে। বাবা! এদের দেহে ঘর্মগ্রন্থির সংখ্যা তুলনামূলকভাবে কম। কেন? যাতে তাদের বেশি ঘাম না হয়। বেশি ঘাম হলে তো জল বেরিয়ে যাবে শরীর থেকে, তাই না? এরা তো এমনিতেই জল পাচ্ছে না, যতটা পাচ্ছে ততটাকে তো সঞ্চয় করে রাখতে হবে, তাই না? যাতে শরীর থেকে বেশি জল বেরিয়ে না যায়, তাই এদের মূত্র ঘন হয়। মূত্র ঘন হওয়া মানে কি? তাতে জলের পরিমাণ কম। বোঝা গেল? এদের পা অনেকটা চওড়া আর পায়ের পাতা বেশ পুরু। পুরু মানে মোটা। ওপরের তথ্যগুলো থেকে নিচের বক্তব্যের যথার্থতা বিচার করো। কোনো একটি বিশেষ ভৌগোলিক অঞ্চলের জীবের উপস্থিতি ওই অঞ্চলের আবহাওয়ার ওপর নির্ভরশীল। এটা খুব ইম্পর্টেন্ট লাইন। আমি কি বললাম? যে ওখানের আবহাওয়ার ওপরেই ওখানের সব প্রাণীদের মধ্যে কি কি অ্যাডাপ্টেশনগুলো আসবে সেগুলো নির্ভর করে। উটের মতো অন্যান্য যে সকল প্রাণীরা মরুভূমিতে থাকে তারা কিভাবে তাপ থেকে নিজেদের রক্ষা করতে পারে। কোনো কোনো প্রাণী কেবল রাতের বেলায় বের হয়। কোনো কোনো প্রাণী খুব ভোরে বা সূর্য অস্ত যাওয়ার সময় কেবল কয়েক ঘন্টার জন্য সক্রিয় হয়। কোনো কোনো প্রাণী গরমকালে শুষ্ক জায়গা থেকে উঁচু ঠান্ডা জায়গায় চলে আসে, আবার শীতকালে চলে আসে। উঁচু ঠান্ডা জায়গায় চলে যায়, আবার শীতকালে চলে আসে। তাপমাত্রা খুব বেড়ে গেলে কোনো কোনো প্রাণী এস্টিভেশন বা গরম ঘুমে চলে যায়। মানে যতক্ষণ গরম থাকবে ঘুমাবে, যত দিন গরম থাকবে তত দিন ঘুমাবে। আর এরকম শীত ঘুম বলা হয় হাইবারনেশন। এ সময় তাদের শ্বাসক্রিয়া হৃদকম্পনের হার কমে যায়। কোনো কোনো প্রাণীর ত্বক অপেক্ষাকৃত পুরু হয় যাতে জল বেরিয়ে না যেতে পারে। কোনো কোনো প্রাণীর পা খুব লম্বা হয় যাতে দ্রুত দৌড়াতে আর অনেকটা উঁচু পর্যন্ত লাফাতে সুবিধা হয়। এতে তপ্ত বালির সরাসরি সংস্পর্শে আসার সম্ভাবনা কমে। মানে লম্বা লম্বা যদি পাগুলো হয়, ও তাড়াতাড়ি দৌড়ে গেলে, তোমার ভাবো একটা রাস্তা গরম, সেখানে তুমি আস্তে আস্তে হাঁটবে,
পা এত জোরে ফোসকা পড়বে, দুদিন পর আর হাঁটতে পারবে না, আর তোমার সব ওরকম হাঁটা বেরিয়ে যাবে। তো তোমরা কি করবে? জুতো পরে হাঁটবে। তো ওদের তো জুতো নেই, ওদের কি হয়, ন্যাচারালি ওদের পায়ের তলাটা মোটা হয়, ওরা গরম বালিতে তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে পালিয়ে যায়, আর উঁচু উঁচু লাফিয়ে যাবে, তাহলে গরমটা কম লাগে। কোনোদিন ট্রাই করে দেখো, একদম ফাটা পোড়া রোদ পড়েছে, ওখানে খালি পায়ে দাঁড়াবে, ব্যাস বুঝে যাবে, আর কিচ্ছু বলতে হবে না, এখানে এক্সপ্লেনেশন। মরুভূমির গিরগিটি, মানে মরুভূমিতে থাকা যেই গিরগিটি, তোমরা শহুরে গিরগিটি রং বদলাও ক্ষণে ক্ষণে, ওরা মরুভূমির গিরগিটি। এরা খুব একটা লম্বা হয় না, তবে একটু চওড়া গোছের হয়। এরা দিনের বেলায় বালির মধ্যে ঢুকে থাকে, সন্ধ্যের দিকে বেরিয়ে আসে খাবারের খোঁজে। যখন বালির ওপর দিয়ে ছুটে যায়, মনে হয় যেন বালির ওপর দিয়ে সাঁতার কাটছে, খুব রানিং যায়। এদের চওড়া লেজে চর্বি সঞ্চয় করা থাকে। তাহলে উটের কুজে চর্বি সঞ্চয়, মরুভূমির গিরগিটির লেজে চর্বি সঞ্চয়। এই চর্বিগুলোকেই এরা ভাঙিয়ে শক্তি পায়, কারণ মরুভূমিতে তো এরা সবসময় খাবার পাবে কি পাবে না তার তো গ্যারেন্টি নেই। চোখের পাতা স্বচ্ছ চামড়া দিয়ে ঢাকা, পোকামাকড় খেয়েই বেঁচে থাকে। চোখের পাতা স্বচ্ছ চামড়া দিয়ে ঢাকা, এটা কিন্তু উটেরও ছিল। কেন? যাতে বালিগুলো উড়ে উড়ে চোখে না যায়, যাতে চোখটা ড্যামেজ না হয়। সব কিছুর কিন্তু একটা রিজন আছে এখানে দেখছি। এবার হচ্ছে র্যাটেল সাপ। এটা একটা বিশেষ সাপ যেটা কিনা মরুভূমিতেই থাকে, আর মরুভূমির এটা সবচেয়ে বিষাক্ত সাপ। লেজের কাছে ফাঁপা ঝুমুরের মতো ঝুমঝুমি বা র্যাটেল দেখা যায়। এদের নামটা র্যাটেল সাপ, যেটা এই র্যাটেল স্নেকটা, এরা যখন চলে ঝুমঝুমির আওয়াজ হয়, আর ঝুমঝুমির জন্যই এদেরকে র্যাটেল বলা হয়। ঝুমঝুমি মানেই র্যাটেল। খুবই ভালো সাঁতার কাটতে পারে। যত বয়স হয় তত এদের ঝুমঝুমি বা র্যাটেলটা লম্বা হয়। যেরকম তোমাদের বয়স হলে তোমাদের হাত পা লম্বা, ওরও লেজ লম্বা হচ্ছে মানে ঝুমঝুমিও লম্বা হচ্ছে। ঝুম বাড়াবার ঝুম, ব্যাস বাজাতে বেরোয়। এদের শরীরে ঠান্ডা রক্ত থাকে, শরীরে শুকনো আঁশ রয়েছে। সাপের দেহে তো আঁশ থাকবেই, শুকনো আঁশ রয়েছে। এই সাপের জিভ খুবই সক্রিয়, এই জন্যই তো সবচেয়ে বিষাক্ত, ফাটাক করে মেরে দেবে। দুটো ফাঁপা বিষ দাঁত রয়েছে, ফাঁপা বিষ দাঁত। এরা মাংসাশী প্রাণী, রাতের বেলায় বের হয়। কখন বের হয়? রাতের বেলায়। শিকারের ওপর বিষ ঢেলে দেয়। বিষ ঢেলে দিলে কি হয়, যে শিকারটা থাকে তাদের মাংসটা হয়ে যায় নরম, তারপরেও খেয়ে নেয়। তবে এদের শত্রু হলো ঈগল, মানে ঈগল এদেরকে খেয়ে নেয়, ঈগল পাখি। জারবিল, এটা ছোট ইঁদুরের মতো প্রাণী, ইঁদুর নয় কিন্তু, ইঁদুরের মতো প্রাণী। বালি খুঁড়ে বালির ভেতরে থাকে, রাতের বেলায় বের হয়। এরা ক্যাঙারুর মতো লাফাতে পারে, এদের ক্যাঙারু ইঁদুরও বলা হয়। জারবিলের আর এক নাম কি? ক্যাঙারু ইঁদুর। এরা মূলত বিভিন্ন ধরনের ফল, বীজ, বাদাম এবং পতঙ্গ খায়। খাবার থেকেই এরা জলের চাহিদা অনেকাংশে মেটায়। জলের ঘাটতি পুষিয়ে নিতে এরা ঘন মূত্র ত্যাগ করে। এদের লম্বা লেজ থাকে, সাদা থেকে খয়েরি রঙের হয়, তবে শত্রুর চোখে ধুলো দেওয়ার জন্য বালির মতো রং ধারণ করতে পারে। এদের কান খুব সক্রিয় হয়। এরা সাধারণত ঘাস বীজ, ছোট শস্য, ফল, ছোট ছোট পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। খাবার থেকেই এরা জল পায়, এমনকি বালির নিচে খাবার জমিয়েও রাখে, মানে বালির নিচে ওর বাড়ি তৈরি করে ফেলেছে। থর মরুভূমিতে এমন কিছু প্রাণী দেখতে পাওয়া যায় যা অন্য কোনো মরুভূমিতে নেই। থর মরুভূমির একটা উল্লেখযোগ্য প্রাণী হলো কৃষ্ণসার হরিণ। তাহলে যদি বলা হয় কৃষ্ণসার হরিণ কোথায় দেখতে পাওয়া যায়, বলবো থর মরুভূমি। এছাড়া এক ধরনের বুনো গাধা আছে যাদের গায়ের রং বালির রঙের সঙ্গে মিশে যায়। থর মরুভূমির সবচেয়ে বড় পাখি হলো বাস্টার্ড, মনে রাখতে হবে। রয়েছে ভারতের জাতীয় পাখি ময়ূর। এত ময়ূর ভারতের অন্য কোথাও দেখা যায় না। চিল, ঘুঘু, বালি, মোরগও রয়েছে। মরুভূমিতে থাকা বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীদের আচরণ তোমরা জানলে। এবার তোমরা আলোচনা করে মরুভূমিতে বেঁচে থাকা উদ্ভিদ ও প্রাণীদের তালিকা তৈরি করো। তারপর তাদের বেঁচে থাকার জন্য শরীরের কোন কোন অংশ সক্রিয়তা লেখো। ফণী মনসা, তার কাণ্ডটা, কারণ কি কাণ্ডর মধ্যে জল ফল জমিয়ে রেখেছে। উট, তার কুজটা, তার মধ্যে চর্বি সঞ্চয় করে রেখেছে। জারবিলের ওই বালির তলায় এটা থাকে, বালির মতো রং ধারণ করতে পারে। তারপরে অস্ট্রিচ পাখি আছে, আরও এরকম আছে, বাট এখান থেকে তেমনভাবে কোনো কোয়েশ্চেন আসে না। এবার আমরা পড়ব মরুভূমির মানুষ। মরুভূমিতে যারা থাকে, দেখো এরকম সাঁওতাল টাইপের দেখতে হয় ওরা। মরুভূমির মতো শুকনো অঞ্চলে মানুষ কিভাবে বাঁচবে? মরুভূমি কি মানুষের বসবাসের উপযোগী হতে পারে? হ্যাঁ, অবশ্যই। আদিমকাল থেকেই মানুষ মরুভূমিতে বাস করে আসছে। দক্ষিণ পশ্চিম আফ্রিকার নামিব মরুভূমিতে বসবাসকারী মানুষদেরকে বুশম্যান বলে। তাহলে
আর দক্ষিণ পশ্চিম আফ্রিকায় কি মরুভূমি আছে? নামিব মরুভূমি আছে। এখানের বসবাসকারী মানুষদেরকে কি বলে? বুশম্যান বলে। এরা বালির ভেতরে গর্ত করে থাকে, মানে মানুষগুলো গর্ত করে থাকে বালির ভেতরে, তীর ধনুক নিয়ে প্রাণী শিকার করে, তারপর সেই প্রাণীকে ঝলসিয়ে খায়। কালাহারি মরুভূমিতে বসবাসকারী মানুষদের স্যান বুশম্যান বলে। তাহলে নামিব মরুভূমি শুধু বুশম্যান, কালাহারি মরুভূমি স্যান বুশম্যান। এরা ভিজে বালির মধ্যে গর্ত করে নলাকার ঘাস ঢুকে জল টেনে খায়, মানে ভিজে যে বালি দেখে নেয় ওখানে ওরা গর্ত করে আর নলাকার ঘাস ঢুকায়, দিয়ে ওটাকে টেনে টেনে পাইপের মতো করে জল টেনে খেয়ে নেয়। অস্ট্রিচের ডিম, উট পাখির ডিমের খোলককে জল খাবার পাত্র হিসাবে ব্যবহার করে, কারণ উট পাখির ডিম অনেক বড় বড় হয়। এরা মরুভূমির বালি সজ্জা দেখে বলে দিতে পারে বালির তলায় জল আছে বা নেই, এটা এক্সপিরিয়েন্সের ওপরে, তুমি আমি বলতে পারবো না। সাহারা মরুভূমির আদিবাসী তুয়ারেগরা, তাহলে সাহারা মরুভূমির আদিবাসীদেরকে কি বলা হয়? তুয়ারেগ। এরা ঘাস দিয়ে ঝুপড়ি তৈরি করে থাকে। মাটির নিচেও এদের ঘরবাড়ি হয়, মাটির নিচে সুড়ঙ্গ তৈরি করে সুড়ঙ্গ পথে যাতায়াত করে। আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা একসঙ্গে মিলেমিশে থাকে। আমেরিকার মরু অঞ্চলের লোকদেরকে কি বলে? রেড ইন্ডিয়ান। এখানে কিন্তু অনেকগুলো পড়লাম, বুশম্যান, শ্যান বুশম্যান, তুয়ারেগ, রেড ইন্ডিয়ান। সবাই মিলে এরা বাড়ি বানায়, প্রতিটি বাড়িতে বেশ কয়েকটা ঘর থাকে। পাথরের তৈরি বাড়িগুলোকে বলা হয় পুয়েবলা। এখানে টার্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। থর মরুভূমিতে যারা থাকে তাদের মধ্যে ওয়াধা, ভিল, গাদি লোহার সম্প্রদায়ের মানুষেরা উল্লেখযোগ্য। এরা মূলত যাযাবর। সাহারা ও আরব মরুভূমির বেদুইনরা সারা শরীর লম্বা ঢিলে ঢালা পোশাকে ঢেকে রাখে। এই যে লম্বা ঢিলে ঢালা পোশাক, তার মানে এরা কারা? বেদুইন। তাহলে এরকম প্রশ্ন আসবে না যে বইতে লাস্টের দিকে যে ছবি ছিল তারা কি, তোমরা তারপরে লিখে দেবে ওটা বেদুইন, না না এরকম আসবে না। ওরা বলে দেবে যে সাহারা বা আরব মরুভূমির কোন লোকেরা সরাসরি লম্বা ঢিলে ঢালা পোশাকে ঢেকে রাখে? বেদুইন। যাযাবরের মতো উঠের পিঠে চেপে মরুভূমির ওপর মাইলের পর মাইল ঘুরে বেড়ায়, মাঝে মাঝে কিছুদিন তাঁবু খাটিয়ে বিশ্রাম নেয়, তারপর আবার শুরু হয় পথ চলা। এখানে বলছে ইউনাইটেড নেশনসের পক্ষ থেকে 2006 সালকে আন্তর্জাতিক মরুভূমি ও মরুকরণ বর্ষ বলে ঘোষণা করা হয়েছে। কত সালকে? 2006-কে। আর কারা করেছিল? ইউনাইটেড নেশনস, ইউনাইটেড স্টেটস না কিন্তু, ইউনাইটেড নেশনস। মাটির ক্ষয় ক্রমশ বেড়ে চলায় ও মাটির জৈব উৎপাদন ক্ষমতা ক্রমশ কমতে থাকায় মরুভূমির বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে। মানে সারা দিকে যে মাটির ক্ষয় ক্রমশ বেড়ে চলছে, মাটির যে জৈব উৎপাদন ক্ষমতাটা, মাটির যে উর্বরতা ক্ষমতাটা, সেগুলো কমে যাওয়ায় চারিদিকে মরুভূমি বৃদ্ধির সম্ভাবনা দেখা দিচ্ছে। তো আজকের জন্য আমাদের এতটুকুই থাকবে। নেক্সট টপিকটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো ততক্ষণের জন্য চলো টাটা, বাই বাই।